দেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনীতি গতিশীল এবং সমৃদ্ধশীল জাতি গঠন। তারেক রহমানই পারফেক্ট লিডার। এখনই লিখতে হবে ভাবিনি। বিবেকের তাড়নায় লিখতে হচ্ছে প্রায় 18 বছর অন্ধকার যুগ অতিক্রমের পর 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা আলোর পথে এসেছি। অন্তর্বর্তী সরকার গঠনের 11 মাস পরও জনজীবন এবং অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরে আসেনি। এখন সব শ্রেণী পেশার মানুষের ঝলমলে আলোয় থাকার কথা, অথচ দেশে চলছে ক্লান্তিকাল। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখনো হিন্দুত্ববাদী ভারতের ষড়যন্ত্র থামেনি। ব্যবসা বাণিজ্যের বেহাল দশা, বেকারত্ব বাড়ছে। ত্রাহি দশায় ছোট বড় সব শ্রেণীর ব্যবসায়ী, ব্যাংকিং সেক্টর ভেঙে পড়ার উপক্রম। সমাজ জীবনে সর্বত্রই অস্থিরতা, অনিশ্চয়তা। এই অবস্থায় দেশের রাজনীতির স্থিতিশীলতা এবং অর্থনীতিকে গতিশীল করতে যোগ্য রাষ্ট্রনায়কের নেতৃত্ব অপরিহার্য। নেতৃত্বের অভাবে সফল অভ্যুত্থানের 11 মাসের মধ্যেই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে স্পষ্ট বিভেদ দেখা দিয়েছে। হাজারো মানুষকে হত্যা করে যে রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ বিদেশে পালিয়ে গেছে, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের নামে তাদের সংসদে ফিরে আনার চেষ্টা চলছে। দিল্লির এই ফাঁদে বুঝে না বুঝে পা দিয়েছে অভ্যুত্থানে অংশ নেওয়া কিছু দল। এমনটা হচ্ছে কার্যত যোগ্য নেতৃত্বের অভাবেই। রাষ্ট্রনায়কত্ব ও নেতৃত্ব একটি শিল্প। রাষ্ট্র, রাজনৈতিক দল এবং সমাজের প্রত্যেকটি বিষয়ের সঙ্গে নেতৃত্বের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, বাণিজ্যিক সকল ক্ষেত্রে দক্ষ এবং নৈতিক নেতৃত্ব অপরিহার্য। লিডারশিপ একটি দেশকে খাতের কিনার থেকে উন্নয়নের শিখরে নিতে পারে, আবার সমৃদ্ধশীল দেশকেও ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানে যখন দেশের 18 কোটি মানুষ খুশি, তখন হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে কল্পিত মৌলবাদ অপপ্রচার করছে। তখন দেশের প্রত্যক্ষ রাজনীতিক ও চিন্তক বদরুদ্দিন উমরের মতো ব্যক্তিত্ব বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা পালানোর পর দেশে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির নেতারাও রাজনীতিতে ধর্মকে ব্যবহার করতে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রায় 16 বছর দেশের নেতৃত্বে ছিলেন। ক্ষমতায় টিকে থাকতে বিভাজনের রাজনীতি চর্চা করেছেন এবং উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করেছেন। মানবতা বিরোধী অপরাধের জন্য নিন্দিত এবং গণহত্যা করে পালানোর তার দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। তিনি বিশ্বজুড়ে সুখ্যাতি ব্যক্তিত্ব। তার সদিচ্ছা, সততা, কর্মস্পৃহা সকলেই অভিহিত। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় দেশের সর্বস্তরের মানুষ তাকে সমর্থন ও অভিনন্দিত করেছিল। তবে তার উপদেষ্টাদের কয়েকজনকে নিয়ে প্রশ্ন থেকে বিতর্ক ওঠে। গ্রামীণ ও সামাজিক উদ্যোগের জন্য খ্যাত ডক্টর ইউনূস রাজনীতিক নন, দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা তার নেই। একথা তিনি অবকটে স্বীকারও করেন। তার এই সরলতা, দুর্বলতার সুযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা লীগ কেউ কেউ নিজ নিজ এজেন্ডা বাস্তবায়ন করছেন। কোন উপদেষ্টার কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের তা বোঝা সত্যিই মুশকিল। অভ্যুত্থানের আন্দোলনে মানুষ শান্তি আর স্বস্তির জন্য জীবন দিয়েছে, অথচ দেশের সর্বত্রই অশান্তি, অনিশ্চয়তা। রমজানের আগে জাতীয় নির্বাচনের বার্তা দেওয়া হলেও সেটা যথাসময়ে হবে কিনা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হচ্ছে। দেশের রাজনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয় অবস্থায় পতিত। অনেকেই অভিযোগ করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি পরিকল্পিতভাবেই করা হচ্ছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। সবাই যেন বিরোধ বৈরিতার প্রতিযোগিতায় লিপ্ত। গণ অভ্যুত্থানের স্টক হোল্ডারদের মধ্যে অনাকাঙ্ক্ষিত এই বিরোধ ও সংঘাতময় সম্পর্ক পতিত আওয়ামী লীগের অলিগার্কদের উৎসাহিত করছে, যার পরিণতি দেখা গেল গোপালগঞ্জে রক্তক্ষয়ী ঘটনায়। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ বিগত 15 বছর রাষ্ট্র পরিচালনার নামে নির্বিচারে লুণ্ঠন ও পাচারের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেছে। ব্যাংকিং সেক্টর সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, শেয়ার মার্কেট মাফিয়া চক্রের কবলে নিপতিত করেছে। অন্তর্বর্তী সরকার ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন ও গতিশীল করার উদ্যোগ নিলেও তেমন সাফল্য দেখতে পারেনি। প্রধান উপদেষ্টা নিজে অর্থনীতিবিদ, অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবাই অর্থনীতিবিদ। এরকম একটি টিম থাকার পরেও কেন অর্থনীতি গতি পায়নি তা বিস্ময়কর। রেমিটেন্স ছাড়া রপ্তানি, বিনিয়োগ, কর্মসংস্থান, রাজস্ব আদায়, বৈদেশিক সক্ষমতা কোনো ক্ষেত্রেই সুখকর খবর নেই। যুক্তরাষ্ট্রে 35% শুল্ক
শুল্ক আরোপ গার্মেন্টস শিল্পে অনিশ্চয়তার মুখে ফেলেছে। ভিয়েতনাম আলোচনার মাধ্যমে গার্মেন্টস পণ্যের মার্কিন শুল্ক 20% নামাতে পারলেও আমরা কেন পারলাম না তা নিয়ে বিতর্ক চলছে। আমরা কি যোগ্য লোকেদের নিয়োগ দেইনি? এফবিসিসিআই, বিজিএমএ, বিকেএমইএ নেতারা বলছে ব্যবসায়ীদের সাথে বসার উপক্রম হয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশি বিদেশি বিনিয়োগ আসছে না। এ অবস্থায় চলতে থাকলে চরম বিপর্যয়ের মুখে পড়বে দেশের সার্বিক অর্থনীতি। দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এমন আশঙ্কাও করছে কেউ কেউ, অথচ এমনটা হওয়ার কথা ছিল না। আমার 40 বছরের সাংবাদিকতা জীবনে অনেক দেশের কূটনৈতিকদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক এবং নিয়মিত উঠা বসা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, মধ্য এশিয়ার কয়েকটি দেশ এবং চীনের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রায় কথা হয়। তারা জানান বাংলাদেশে বিনিয়োগ করার জন্য তাদের দেশের ব্যবসায়ীরা মুখিয়ে রয়েছে, কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। বিনিয়োগকারীরা চাচ্ছে স্থিতিশীলতার নিশ্চয়তা, আর এই স্থিতিশীলতার জন্য প্রয়োজন দেশের ক্ষমতার কমপক্ষে 5 বছর মেয়াদী নির্বাচিত সরকার। 2 মাস আগে ঢাকায় যে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন হয়ে গেল, সেখানে 32,000 কোটি টাকা বিদেশি বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু তারা অন্তর্বর্তী সরকারের সময়ে বিনিয়োগ করতে পারবে না বার্তা দিয়ে গেছেন। ঢাকায় কর্মরত বিদেশি কূটনৈতিকরা স্বীকার করেন বাংলাদেশ শ্রম সংস্থান, বিনিয়োগ বিবি সন্তোষজনক এবং বন্দর ও অন্যান্য অবকাঠামো সুবিধা বিনিয়োগের জন্য অনুকূল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল, চট্টগ্রাম পায়রা মংলা, মাতারবাড়ি সমুদ্র বন্দর এবং উপকূল জুড়ে শিল্প ও অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা দেশকে শিল্প বাণিজ্যের হাবে পরিণত করতে পারে। অথচ বিদেশি বিনিয়োগ না আসায় পায়রা বন্দরের মতো সম্ভাবনাময় বন্দর কোনো কাজে আসছে না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনালও ব্যবহার করা হচ্ছে না। কাজে লাগাতে না পারলে ওগুলো সরকারের জন্য শ্রেতহস্তি হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ডক্টর ইউনূস তারেক রহমানের লন্ডন বৈঠকের পর রমজানের আগে নির্বাচন হতে পারে। যৌথ ঘোষণা দেওয়ার পর IMF, বিশ্বব্যাংক বাংলাদেশকে ঋণের টাকা ছাড় করতে রাজি হয়। কোনো কারণে নির্বাচন ঝুলে গেলে আন্তর্জাতিক সংস্থাগুলো বেঁকে বসতে পারে। দুঃখজনক হলেও বলতে বাধ্য হচ্ছি, অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের যে প্রত্যাশা ছিল, আন্তর্জাতিক মহলে যে কাম্য ছিল, সেখানে বড় রকমের চির ধরেছে। ইউনূস ম্যাজিক তেমন কাজ করছে না। ডক্টর ইউনূস ও তার সরকারের নানা ভুল ভ্রান্তি, সীমাবদ্ধতা, সমন্বয়হীনতা এর জন্য দায়ী। স্মরণ রাখা দরকার, গণ অভ্যুত্থানের প্রতি সেনাবাহিনীর সমর্থন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। সে সময় সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করলে মানুষ ওয়েলকাম জানাতো, কিন্তু সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওই স্লোগানে পরিচিত হয়নি। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ অনুগত দেখিয়ে প্রথমে বলেছেন 1.5 বছরের মধ্যে নির্বাচন হতে পারে, তবে একাধিকবার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সেনাবাহিনী এবং সাবেক সেনা কর্মকর্তারা নির্বাচন চাচ্ছেন রোজার আগেই। ব্যবসায়ী সম্প্রদায় ও ব্যবসা বাণিজ্যের গতি আনতে নির্বাচন চাচ্ছে। একটি কুচক্রী মহল, যাদের মধ্যে পতিত স্বৈরাচারের দোসররা রয়েছে, তারা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অথচ গোপালগঞ্জের ঘটনার পর পলাতক হাসিনা সেনাবাহিনীকে নিয়ে তীব্র ভাষায় আক্রমণই বলে দেয় তিনি সেনা প্রধানের উপর চরম বিক্ষুব্ধ।